নমস্কার বন্ধুরা, গপ্পসপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বৈজ্ঞানিক কল্পকাহিনী বা কল্পবিজ্ঞান দুর্কল্প সাহিত্যের একটি বিশেষ ধারা, যেটি সাধারণত উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ অনুসন্ধান, সময় ভ্রমণ, সমান্তরাল মহাবিশ্ব ও বহির্জাগতিক জীবনের মতো কল্পনাপ্রসূত ও ভবিষ্যৎ ধারণা নিয়ে কাজ করে। এ ধরনের গল্প কিংবা উপন্যাস প্রায়শই নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনের দ্বার উন্মোচিত করে, কখনো বা উন্নত প্রযুক্তির সন্ধান দিতে পারে, কিংবা কখনো কোনো প্রযুক্তির বিপদ সম্পর্কে আগে ভাগে সতর্ক করে। আজ আপনাদের শোনাবো একটি ইতিহাস আশ্রিত বিজ্ঞান নির্ভর গল্প, পুরনো কেল্লার রহস্য। রচনায় দেবব্রত দাস। আজকের গল্প পাঠে রয়েছে শুভধর। অন্যান্য চরিত্রে মৌমিতা, শুভ, ঐশী এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। আজকে শব্দগ্রহণ, আবহ ও প্রচ্ছদ অঙ্কনে মিহান্স প্রোডাকশন হাউস। গল্পটি 100% অনুভব করতে শ্রোতা বন্ধুদের হেডফোন ব্যবহার করার অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প, পুরনো কেল্লার রহস্য। ঠাকুরদা এ যুগের লোক না হলেও বেশ মানিয়ে নিয়েছেন নাতি নাতনিদের সঙ্গে। সেদিন সন্ধ্যাবেলায় তাকে ঘিরে যখন রুমি, ঝুমি আর চিকলু আসর বসিয়েছে, ঠাকুরদা তখন রুমির হাত থেকে সেলফোনটা নিয়ে এটা ওটা বোতাম টিপতে টিপতে বললেন, জানিস রুমি, আমাদের আমলে জিনিসটা থাকলে হয়তো কেন নিশ্চয়ই আমাকে খুঁজে পাওয়ার চেষ্টা চালাতে পারতেন আমার স্কুলের মাস্টার মশাই। খুঁজে পাওয়া মানে? গল্পের গন্ধ পেয়ে ঠাকুরদার গা ঘেঁষে বসে পড়ল তিনটেতেই। মানে আবার কি? দিল্লির পুরনো কেল্লার সুড়ঙ্গে হারিয়ে গিয়েছিলাম আমি। ঠাকুরদা মুচকি মুচকি হাসতে থাকেন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন তার ফেলে আসা দিনের স্মৃতিগুলো। বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম সেবার, একেবারে মৃত্যুর গহ্বর থেকে ফিরে এসেছিলাম। দাদান, ঠিক করে বসে তো দেখি। মোবাইলটা আমাকে দাও। ওটা খুঁটখুট না করে ঘটনাটা একেবারে গোড়া থেকে বলা শুরু করো তো। পাকা ঠান্দিদির মতো হুকুম করলো 14 বছরের রুমি। রুমি ঝুমি যমজ আর চিকলু 4 বছরের ছোট। তিন দিক থেকে তিনজনে একেবারে ঠাকুরদাকে ঘিরে ধরে। ঠাকুরদা খ্যান খ্যান করে বলে উঠলেন, চাচা, আগে আমাকে জুত করে বালিশে হেলান দিয়ে বসতে দে, তারপর বলছি। কিন্তু তোদের মা তো এক্ষুনি বাইরে থেকে ফিরে আসবে, আর ফিরে যখন দেখবে তোরা পড়তে বসিসনি, তখন তো আস্ত গিলে খেয়ে ফেলবে আমাকে। না না দাদান, তুমি একেবারে নিশ্চিন্ত থাকো। যা বৃষ্টি নেমেছে বাইরে, খুব শিগগির বাড়ি ফিরতে হচ্ছে না মাকে। তবে শোন, সে অনেক বছর আগের কথা। আমি তখন ক্লাস 8 কি 9-এ পড়ি। বয়স তোদের দুটির মতনই হবে দিদি ভাই। সেই দিল্লির স্কুল। আমাদের ক্লাস টিচার শর্মা স্যার, পুরো নামটা ভুলে গেছি। খুব জমাটিয়া মানুষ ছিলেন। ছুটির দিনে নিজের খরচে, নিজের উদ্যোগে ছাত্রদের নিয়ে বেড়াতে বেরোতেন। দিল্লিতে তো ছড়িয়ে ছিটিয়ে হাজারটা ঐতিহাসিক নিদর্শন। এক একদিন এক এক জায়গায় গিয়ে ছাত্রদের হাতে কলমে ইতিহাসের পাঠ দিতেন। পুরনো কেল্লায় যেদিন গিয়েছিলেন বেশ মনে আছে। আকাশ ছিল মেঘলা। কলকাতার আজকের বৃষ্টির মতো না হলেও ছিটে ফোঁটা পড়ছিল। যত ছাত্র ছিল ছাতা তত ছিল না, তো কুছ পারোয়া নেই। একটু আধটু ভিজলে কি বা যায় আসে। মাস্টার মশাই প্রথমেই নিয়ে গিয়েছিলেন পুরনো কেল্লার সুড়ঙ্গে। অদ্ভুত ওই সুড়ঙ্গ পথ, ধাপে ধাপে সিঁড়ি নিচে নেমে গেছে। মেঘলা দিনে সুড়ঙ্গে সূর্যের আলো ঢুকছিল কম। কিছুটা নামতেই বিশাল চৌকোনো চৌবাচ্চার মতো আধারে জল দেখা গেল। সেই জল কয়েক শতাব্দী আগের জল নয়। বৃষ্টির জল জমে প্রতি বছর ওই আধার পূর্ণ হয় নিশ্চয়ই। শর্মা স্যার বলেছিলেন, এখানেই জলের ধারে বসে পাহারাদার বুঝতে পারত সুড়ঙ্গের মুখে কোনো আগন্তুক এসে দাঁড়িয়েছে কিনা।
কেমন করে বুঝতো দাদান? চিকলু কৌতূহলী দৃষ্টি মেলে ঠাকুরদার মুখের দিকে তাকালো। বুঝলি না? ঠাকুরদা রুমিঝুমিকে বললেন, তোরা যে নবম ক্লাসে পড়িস তাতে তো তোদের বুঝতে পারা উচিত। হ্যাঁ দাদান, চৌবাচ্চার জলের আয়নায় আগন্তুকের প্রতিবিম্ব দেখে। একদম ঠিক বলেছিস তুই। তারপর কি হলো দাদান? তারপর আমার কি যে দুর্মতি হলো, আমি একেবারে নিচের ধাপে গিয়ে জলের ধারে বসে বললাম। মাস্টার মশাই এবং অন্য ছাত্ররা সবাই তখন ওপরে উঠে যাচ্ছে। ওরা খেয়ালও করলো না যে আমি ওদের সঙ্গে ফিরে গেলাম না। আমি আসলে দেখতে চেয়েছিলাম ওরা যখন উঠে গিয়ে সুড়ঙ্গের মুখ থেকে বাইরে বেরোবে তখন ওদের ওই জলের আয়নায় দেখা যায় কি না। দেখা হয়েছিল দাদান? হ্যাঁ, গিয়েছিল বই কি। আর ঠিক তারপরেই কাণ্ডটা ঘটে গেল। আমার হঠাৎ মনে হলো সুড়ঙ্গ পথ বন্ধ হয়ে গেছে এবং অন্ধকারে ঢেকে গেছে চারপাশ। কিন্তু একটু পরেই আশ্চর্য দৃশ্য ঝলমল আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে সব দিক। কোথায় সুড়ঙ্গ, কোথায় চৌবাচ্চার জল। আমার চোখের সামনে তখন এক প্রাচীন নগরী। সেই নগরীর রাজপথে কত মানুষজন, লোক লস্কর, রাজা, বাদশা, আমির, অমরাহ। ধর্মাচারের বর্ণনায় বা ইতিহাস বইয়ের পাতায় যাদের কথা পড়েছি ঠিক সেরকম সব পথচারী হেঁটে চলেছে। কেউ চলেছে ঘোড়ায় টানা গাড়িতে, কেউ যাচ্ছে ঘোড়া ছুটিয়ে দ্রুত গতিতে। কিন্তু কি আশ্চর্য, আমাকে তারা কেউই দেখতে পাচ্ছে না। শেষে বাধ্য হয়ে আমিও হাঁটতে শুরু করে দিলাম তাদের সঙ্গে এবং একটু পরেই আমার পাশে গ্যাল্প করতে করতে এসে একটা বিশাল বড় আরবি ঘোড়া গতি কমিয়ে এমনভাবে তাকালো যে আমি তড়াক করে লাফিয়ে উঠে পড়লাম সেই ঘোড়ার পিঠে। তুমি পারলে দাদান? অত বড় আরবি ঘোড়া? হ্যাঁ, পারলাম। কারণ ছোটবেলা থেকেই আমি খুব ডান পিঠে ছিলাম। রোজ সকালে আখের গুড় দিয়ে জলে ভেজানো ছোলা খেতাম, তারপর টানা 50টা ডন বৈঠক। ঠাকুরদা নাতি নাতনিদের তারিফের আশায় তাদের মুখের দিকে তাকালেন। তোরা তো এখন একেবারেই শরীর চর্চা করিস না, তোরা পারতিস না। আর একটু বড় হলে আমি নিশ্চয়ই পারবো। আমার নাতি তো, তোকে বাঁচতেই হবে। কি জানিস দাদু ভাই, উঠলাম বটে, কিন্তু যখন জোরে ছুটতে শুরু করলো সেই ঘোড়া তখন আমার করুণ অবস্থা। কেশর আঁকড়ে ধরে কোনো রকমে সামলাচ্ছি। ঘোড়াটা এত বেয়ারা যে আমাকে পিঠ থেকে ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে লাগলো বারবার। ঠিক সেই সময় হঠাৎ অবাক হয়ে দেখি একেবারে শান্ত লক্ষ্মীটি হয়ে গেছে সে, এবং তখনই চোখে বলল পাশে এসে দাঁড়িয়েছে ধবধবে সাদা একটা ঘোড়া, আর তার পিঠে অপরূপা এক মেয়ে। মনে হলো পরী কিংবা রাজকন্যা, নয়তো স্বর্গের কোনো অপ্সরা। সেও তখন অবাক চোখে আমায় দেখছে। আমি বললাম, তুমি কে? বলবো সে কথা পরে, আগে চলো নগরীর দ্বার প্রান্তে। কেন দ্বার প্রান্তে কেন? প্রশ্ন করে সময় নষ্ট করো না। আমায় ধরে নিয়ে যাওয়ার জন্য আমার আব্বাজান সিপাই পাঠিয়েছেন। যে কোনো মুহূর্তে তারা চলে আসবেন। চলো চলো, ঘোড়া ছোটাও জোরে। অনেকক্ষণ, কত কত যে সময় তার কোনো হিসেব আমার মাথায় ছিল না। এক সময় দেখলাম বিশাল এক তরুণের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। দ্বাররক্ষী বিশাল দেহি এক মুস্কো জোয়ান, কি ধারালো তার চোখের দৃষ্টি। মেয়েটি আমাকে কথা বলতে বারণ করে ওই রক্ষীর সামনে গিয়ে বাঁ হাতের অনামিকা থেকে খুলে দিল তার দামি হীরের আংটি। লোভে চকচক করে উঠল রক্ষীর চোখ দুটো। এবার এবার দরজাটা খুলে দাও। অস্থির হয়ে হেসে উঠল রাজনন্দিনী রোশেনারা। তুমি মেয়েটার নাম জানলে কেমন করে দাদান? বলতে একদমই ভুলে গেছি, পথেই সে আমায় নাম বলেছিল।
এই রোশেনারা কি সেই রোশেনারা? সেই মানে? মানে ইতিহাস বইতে যার কথা আমরা পড়েছি, শাহজাহানের মেয়ে রোশেনারা? আমি সে কথা জানার সুযোগ আর পেলাম কই। দ্বাররক্ষী দরজা খুলতে না খুলতেই দেখা গেল পিছনে ধাওয়া করে আসা রোশেনার আর আব্বাজানের পাঠানো সিপাহীরা আমাদের ধরে ফেলল এবং সেই পরীর মতো অপরূপা রোশেনারাকে তুলে নিয়ে উল্টো পথে ঘোড়া ছুটিয়ে দিল। তুমি কিছুই করতে পারলে না দাদান? আরে পারবো কেমন করে? আমি তো রোশেনারার আমলের মানুষ নই, তাই তো আবার আমি দেখতে পেলাম সুড়ঙ্গের প্রবেশ পথের মুখ। ঘোলা ঘোলা অস্পষ্ট তা থেকে সেটা ক্রমশ স্পষ্ট হলো। এক এক করে আমার মনে পড়ে গেল শর্মা স্যারের কথা, বন্ধুদের কথা। আমি যে পুরনো কেল্লায় এসে সুড়ঙ্গে নেমেছিলাম সবার সঙ্গে, সেই কথা। আর তখনই ভীষণ এক ভয় আমাকে গ্রাস করলো। কিছুতেই ভেবে পেলাম না যা সব দেখলাম কেন দেখলাম। আমার চারপাশে মনে হতে লাগলো অশরীরী উপস্থিতি। কেউ নেই, তবু যেন অনেকে আছে, ঘুরে বেড়াচ্ছে। কোনো রকমে হামাগুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে লাগলাম, কিন্তু শেষ পর্যন্ত সবটা পারলাম না। ওপরে ওঠার শেষ ধাপ পার হয়েছিল কি হয়নি জানি না, জ্ঞান হারালাম। আমার যখন সম্বিত ফিরল তখন চারপাশে অনেক লোক, আমার মা, বাবা, আত্মীয় স্বজন, শর্মা স্যার, স্কুলের সব বন্ধুরা। পরে শুনেছিলাম দুদিন পরে নাকি আমার জ্ঞান ফিরেছিল। ঘটনাটা যা ঘটেছিল তা এরকম। ওই কেল্লার কেয়ারটেকার সন্ধ্যের কিছু আগে গোঙানির শব্দ শুনে সুড়ঙ্গের মুখে গিয়ে আমাকে দেখতে পায়। তারপর সেখান থেকে সোজা নিয়ে যায় হাসপাতালে। শর্মা স্যার আগে মিসিং ডায়েরি করেছিলেন। পরের দিনের খবরের কাগজে খবরটা বেরোতে এই সবাই ছুটে এলো। এই পর্যন্ত বলে ঠাকুরদা থেমে গেলেন। রুমি উৎসুক মুখে প্রশ্ন করল, কেন তুমি ওসব দেখেছিলে দাদান? কেন তা তো ঠিক বলতে পারবো না আমি, তবে আমি সত্যিই দেখেছিলাম। দেখেছিলে? সত্যি সত্যি দেখেছিলে তুমি? এ যুগের কৌতূহলী ক্ষুদে তিন প্রশ্নকারী অবাক চোখে ঠাকুরদার মুখের দিকে তাকিয়ে রইল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। খবরের কাগজে সে সময় এক বিশেষ প্রতিবেদনও বেরিয়েছিল। আমি যা দেখেছিলাম তা নাকি আসলে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে কি দাদান? মানে যা নেই তা দেখা। মনের বিশেষ কোনো অবস্থায় এমন হতে পারে। ওই প্রতিবেদনে আরও লিখেছিল, বাতাসের চেয়ে প্রায় 1.5 গুণ ভারী গ্যাস কার্বন ডাই অক্সাইড ওই সুড়ঙ্গের একেবারে নিচের দিকে চৌবাচ্চার জলের কাছাকাছি কোনো একটা স্তর পর্যন্ত জমেছিল। দাঁড়ানো অবস্থায় ওই স্তরের উচ্চতা আমাদের নাক ছুঁতে পারিনি, কিন্তু বর্ষার ফলে আমি ডুবে গিয়েছিলাম কার্বন ডাই অক্সাইডে এবং অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়েছিলাম। আর তখনই আমার চোখে অন্ধকার নেমে এসেছিল। কিন্তু তোমার তো মরে যাওয়ার কথা দাদান, জ্ঞান ফিরল কেমন করে? প্রশ্নের মতো প্রশ্ন করেছিস বটে। হ্যাঁ, আসলে কি জানিস দিদি ভাই, বায়ু প্রবাহ আমাকে বাঁচিয়েছে। সুড়ঙ্গের মুখ থেকে নিচের জল পর্যন্ত মৃদু বায়ু প্রবাহের ধাক্কাতেই একসময় কার্বন ডাই অক্সাইড সরে যায় আর অক্সিজেন পেয়ে আমি চাঙ্গা হয়ে উঠি। যে সময়টুকু অবচেতন বা অর্ধ অবচেতন অবস্থায় ছিলাম তখন আমার মস্তিষ্কে অক্সিজেনের অভাব হেতু আচ্ছন্নতার মধ্যে হ্যালুসিনেশন মানে ওই দৃশ্য বিভ্রম অনেকটা স্বপ্নেরই মতো। না না দাদান, মোটেই তুমি স্বপ্ন দেখোনি, সত্যি সত্যি পরী রাজকন্যাকে দেখেছিলে। তিনটেকেই একসঙ্গে বুকে টেনে নিলেন ঠাকুরদা। একেবারে আমার মনের কথাটা বলেছিস। শুনছিলেন লেখক দেবব্রত দাস রচিত
ইতিহাস আশ্রিত বিজ্ঞান নির্ভর গল্প পুরনো কেল্লার রহস্য। দেবব্রত দাস এই সময় জনপ্রিয় লেখকদের মধ্যে একজন। জন্ম 1944 যশোরের নড়াইলে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু করে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর কলেজে অধ্যাপনা। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরিতে আধিকারিক হিসাবে যোগদান। এ যাবৎ প্রকাশিত হয়েছে গল্প সংকলন ও উপন্যাস নিয়ে তার 16টি গ্রন্থ। লিখেছেন ও লিখে চলেছেন প্রায় সব বাণিজ্যিক পত্র পত্রিকায় ও ওয়েবজিনে। লেখা প্রকাশিত হয়েছে কিশোর ভারতী, আনন্দমেলা, শুকতারা, সাপ্তাহিক বর্তমান, বর্তমান, নবকল্লোল, রবিবাসরী ও আনন্দবাজার, এ বেলা, সকালবেলা, তথ্যকেন্দ্র, ইষ্টি কুটুম, সকলের কথা ইত্যাদি পত্রিকায় এবং ম্যাজিক ল্যাম্প, অপার বাংলা সহ বেশ কিছু জনপ্রিয় ওয়েবজিনে। এছাড়া তার 1 ডজনের চেয়েও বেশি আর্টিকেল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স অ্যান্ড কালচারে। বৈজ্ঞানিক অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি আর জীবনের বৈচিত্র্যময় নানান অভিজ্ঞতা মিলেমিশে থাকে তার সৃষ্টিশীল রচনায়। আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গপ্পসপ্পর তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।